বানাইছে একটা ফ্যাটকারির ইনচার্জ। সেখান থেকে তোরা আমি পুরো রাজত্ব দিয়ে দিবার চাইতেছি, পছন্দ হইতেছে না। মানে আসলে হয়েছে কি, আমার মূল নাম কিন্তু তুহিন খান না, মূল নাম হচ্ছে তুহিন ব্যাপারী। তাহলে খান হলেন কি করে? না, ওই আমি সবসময় নিজের নায়ক মনে করি, বুঝছেন? সেই জন্য ওই যে আমির খান, সালমান খান এসব আছে না, সেসব দেখে নিজের নামের সঙ্গে খান লাগাই নিছি। আমি এতদিন এই সম্পত্তি আগলায় রাখছি, সব আমার মুষ্টির মধ্যে। ম্যাডাম বিয়া করে ফেলাইছে, এখন তার জামাইরে সব মেল্লা দিতে হইব। এটা করেছেন কেন? আমি চালাক না, যাতে তারা বুঝতেই না পারে যে আমি চুরি করেছি। কিন্তু পরে যা হয়েছে তা কিরম করে কব আপনারে। মানে ওই বাড়ির লোকজন তো ওই পুকুরের পানিরে রস মনে করে খাইয়েছে, 4 জনের ডায়রিয়া হয়েছিল, বুঝেছেন? ওর তো জুতোয় গালের দাঁত খুলে ফেলানো উচিত ছিল। তারপর সেই রিলেশনটি ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নেই আমি আর কখনো বিয়ে করব না। ঠিক সেই সময়টাতে ঢাকা সেই ছেলেটি আমার সাথে আবার যোগাযোগ শুরু করে, গভীর রাতে ফোন করে। ওই যে সাবেক প্রেমিক সন্দেহ, সে আমাকে ফোন করে বলে সে আমাকে আর সন্দেহ করবে না, আমাকে ছাড়া ছেলে নাকি বাঁচবে না। আমি যেন ঢাকায় চলে আসি, তার কথা মতো আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর কী দেখলাম জানেন? সে 1 বছর আগেই বিয়ে করে ফেলেছে, যে কিনা আমাকে ছাড়া বাঁচবেই না। কি করছেন? তাহলে পরে ও ছেলে আপনার ফোন দিত কিসের জন্য? সে আসলে ইয়াবা খেয়ে গভীর রাতে আমাকে ফোন করতো। এটারেও তো জুতোয় গালের দাঁত খুলে ফেলানো উচিত ছিল। আপনি কাউরেই মারেননি, অবশ্য ভালো করেছেন, ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমা প্রদর্শন হচ্ছে দেবধর্ম, বুঝছেন? তা কিন্তু দুটো দাগা খেয়ে আপনি আবার আমারে বিয়ে করলেন, কি দেখে একটু বলেন না। দুজনকে তো দেখলাম ভদ্র, স্মার্ট, মেধাবী, কিন্তু ভেতরটা একদম উল্টা। আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনার কোনো ছদ্মবেশ নেই, আপনি একজন সোজা সাপটা ভালো মানুষ। তাহলে থ্যাংক ইউ। তবে আপনার কিছু সমস্যা আছে, সেগুলো অবশ্য আস্তে আস্তে ঠিক করে নিব। আপনি আমারে বলেন, এখন আমি ঠিক করে ফেলতেছি। একদিনে হবে না, আস্তে আস্তেই করতে হবে। ও তো ঠিক আছে, আপনি আমারে ভালো মানুষ বলেছেন, আমি মাইনে নিছি। কিন্তু কথা হচ্ছে যে আপনি, আচ্ছা আমরা দুজন এখনো আপনি আপনি করতেছি কিসের জন্য? সিনেমায় কিন্তু এরম হয় না, দুম করে তুমিতে চলে যায়। ওই গানটা শুনিছেন? কোন গান? ওই যে তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, আজ থেকে আর আপনি বলে ডেকো না আমাকে তুমি। আচ্ছা একটা কাজ করো, তুমি নাচতে শুরু করো আর আমি গান গাই। আমি নাচতে পারবো না, তুমি গান শেষ করো। ও, তুমি বলে ডাকলে বড় মধুর লাগে, আজ থেকে আর আপনি বলে ডেকো। আমার না বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমার বউ। আচ্ছা আমি একটা চিমটি কেটে দেবো। আমাকে কেন চিমটি মারছো? তোমার বিশ্বাস না হলে তুমি তোমাকে চিমটি মারো। না মানে হয়েছে কি, তোমার বিয়ে করে আমি একদম নার্ভাস হয়ে গেছি, সেটাই উচিত, নিজেরই চিমটি দিয়ে দেখি। অনেক ব্যথা পাইছি জানো। ভাই এখানে মাথা ঝুলোয় দাঁড়ায় আছেন, কোনো সমস্যা আছে? জি না। ওয়ালাইকুম আসসালাম। না আমি তো গতকালের অনুষ্ঠানেই আপনারা দেখেছি, দৌড়োদৌড়ি করেছেন, ছুটোছুটি করেছেন, কিন্তু পরিচয়টা হয়নি ভাই। ভাই আপনার কি বলে রাখবো? মানে ঠিক বুঝলাম না। না মানে আপনি তো নিশ্চয়ই কন্যাপক্ষের কেউ হবেন, তো আপনি কি চাচা শ্বশুর না মামা শ্বশুর, আবার শালাও হতে পারেন, সুমন্দি হতে পারেন, বেয়াই হতে পারেন, মানে কোনটা বলবো সেটা বুঝতে পারতেছি না। জি আমি কোনো আত্মীয় না, অ্যাকচুয়ালি ম্যাডাম। আমার বউ বউ করছেন না? জি
যে বাসায় উনি থাকেন, থাকেন কি, পুরো বাড়িই তো তার, কোটিপতির একমাত্র মেয়ে। জি, এই বাসাটার দায়িত্বে আমি আছি। ও বুঝেছি, বাজার সরকার, চাকর শ্রেণীর। আরে সব থেকে মিলে যাচ্ছে। শোনেন, সামাজিক সিনেমা এরকম একটা চরিত্র থাকে, খুব সৎ মানুষ, সব কাজ এক হাতে করে, বুড়ো হয় মরে যায়। তার আরও একটা বৈশিষ্ট্য কিন্তু আছে, সে নায়ক বা নায়িকারে ছোটবেলাতে কোলে কাকে করে বড় করে। তা আপনিও কি ম্যাডাম মানে আমার বউরে কোলে কাকে করে? না, আপনার বয়সের সঙ্গে সেটা যাচ্ছে না। হ্যাঁ, তাকে কোলে কাকে করে মানুষ করা হয়েছে, তবে সেটা আমার বাবা করেছেন। ওরে বাবা রে, তো পুরো বংশধরই চাকর। খুব ভালো, খুব ভালো। শোনেন, অসুবিধা নেই, আমাদের সালপাল হবে না, তাদের আপনি কোলে কাকে করে বড় করবেন। আমি আমার সালপালটা বলে দেবো যে সবসময় মামা বলে ডাকবা, বুঝছেন? তারপর বুড়ো হবেন, মরে যাবেন। আচ্ছা, তো আপনার নাম কি, মানে আপনাকে আমি কি বলে ডাকবো? রনি। রনি? রনি ভালো, রনি তাহলে ওই। আচ্ছা, সবাই মানে কি বলে ডাকে, মানে তুই বলে ডাকবো? না থাক, দরকার নেই, তুইও না আপনিও না, তুমি বলে ডাকবো। যেমন রনি ভাই, তুমি কিরাম আছো? আর আপনার বাবাকে ডাকবো কাকা বাবু। জি, হ্যাঁ, সামাজিক সিনেমাতে এরকম হয়, চাকর বাকর যখন বুড়ো হাবড়া হয়ে যায় তখন সালপালটা তারা কাকা বাবু বলে ডাকে। অনেক অবদান না ফ্যামিলিতে তার। জি, আমি আসছি। শোনো চাকর ভাই, রনি। রনি 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 ভাই, ওই প্রথম প্রথম নামটা শুনেছি তো, মুখস্থ করতে একটু সময় লাগবে। তা আমার একটা অর্ডার ছিল, মানে কারে বলবো না বলবো সেটা খুঁজে পাচ্ছিলাম না, পরে ঠিক মানুষটারই পেয়েছি। মানে এসব অর্ডার তো চাকর বাকরেরই দিতে হয়। আমি দাঁতন করবো তো। জি, জি, মানে ওই দাঁত মাজার জন্যই পেস্ট দিছে তো, আমার গালমাল জ্বলে যায় ভাই। আমার অভ্যাস হচ্ছে ওই নিমের ডাল দিয়ে দাঁত মাজা, বুঝছেন? একটা নিমের ডাল জোগাড় করে দিতে হবে। অবাক হচ্ছেন কিসের জন্য? শোনেন, নিম খুব উপকারী। মনে করেন বাচ্চার কাশি, হ্যাঁ, তরল হচ্ছে না, নিম পাতার রস 30 ফোঁটা খাওয়াই দেবেন, তরল হয়ে যাবে। তারপর ধরেন আপনার সারা শরীরে খোস পাঁচরা, হ্যাঁ, নিম পাতা বাইটে লাগাই দিলেন, নিম পাতা সিদ্ধ করে সে পানি দিয়ে গোসল করলেন, সারিয়ে দেবে। পেট ভর্তি কৃমি, বুঝছেন? ওই নিম পাতার রস আপনি খাবেন, কৃমিনাশক। জি, আমি ব্যবস্থা করব। চাকর ভাই, রনি। রনি ভাই, রনি ভাই ভুলে গেছি। শোনো রনি ভাই, আমার ওই খাবারে অসুবিধা হচ্ছে, মানে খাবারে না, মানে খাবার খাতে দিচ্ছে তো সিনেমাটির প্লেটে, আমার অভ্যেস নেই। আমি আবার ওই মানে বাংলা মাটির প্লেটে খাতে যাচ্ছি। বাংলা মাটির প্লেট সেটা কি? শানকি, মাটির বাসন। মানে মাটির প্লেট কেন? চীনামাটির প্লেটে ভাত খেয়ে আপনার পেট ভরছে না? না না, পেট ভর্তিছে কিন্তু শান্তি লাগতেছে না ভাই। আর মাটির শানকি তো স্বাস্থ্যকর, শরীর ভালো থাকে। জি, আমি দেখছি। ও আসল কথাই তো বলা হয়নি, মানে এটা তুমি অর্ডারও বলতে পারো, আবার রিকোয়েস্টও বলতে পারো। মানে হয়েছে কি, তোমার ম্যাডাম মানে আমার বউ আমার লুঙ্গিটা সিজ করে নিয়ে শাল পালের একটা বড় হাফ প্যান্ট ধরায় দিছে। কারণ ওই অভ্যেস নেই তো, ওই ঠ্যাং উদলা হয়ে আছে, বাতাস লাগলি পরে মনে হয় কিছু পড়িনি। একটা পাজামা যদি একটু কিনে আইনে দাও। জি জি, ওটাও আমি দেখছি। আরে দেখছি কি, মানে কি কি বললাম, কি কি অর্ডার তোমাকে দিছি সেটা একটু বলো, 1 2 3 করে বলো। জি, দাঁতন একটা নিমের ডাল। 2 নম্বর একটা মাটির প্লেট। মাটির শানকি, মাটির বাসন। জি, শানকি। 3 নম্বর একটা ট্রাউজার। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওটাই। জি, আসসালামু আলাইকুম। মাঝে মাঝে গরম পাবো। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম আঙ্কেল, বসেন। আম্মাজান, কাল সারা রাতে এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। কেন আঙ্কেল? সারা রাত চোখ বন্ধ হয় নাই, খাটের উপরে বসে আছিলাম, খুশিতে নাচতে ইচ্ছা করতেছিল, নাচার বয়স তো নাই আম্মাজান। আপনার সিদ্ধান্তে আমি খুশি হয়েছি আম্মাজান, খুব ভালো একটা সিদ্ধান্ত নিছেন, খুব ভালো বিয়ে করছেন। আমাদের জন্য দোয়া করবেন আঙ্কেল। দোয়া লাগবো না আম্মাজান, এত সুন্দর জামাই পাইছেন, দোয়া ছাড়াই দাম্পত্য জীবন সুখে কাটবো। আমি তো জামাই বাবারে দেখছি, কি সুন্দর, গাট্টা গুট্টা মোটা সোটা, এইরকমই তো দরকার। আর গ্রামের পোলাপান খুব ভালো আম্মাজান, প্রেম প্রীতি কিচ্ছু বোঝে না। শহরের পোলাপান বদমাইশের হাড্ডি, বিয়ার আগে 10টা প্রেম করব, বিয়ার পরে করব 13টা, বয়স হবো 60, তারপরেও আগে প্রেম বন্ধ হইব না। আপনার জামাইরে দেখাই বুঝছি, হ্যাঁ এগুলা কিছু বোঝে না, একেবারে সহজ সরল। জি আঙ্কেল।
তাই আম্মাজান বেয়াদবি নেন না, একটা কথা কই। না না আঙ্কেল বলেন। মানে গরিব ঘরের পোলা তো, ওই যে মুরব্বীরা কইছে না, অভাবে স্বভাব নষ্ট। যদি কোনো কিছু টান টুন দেয় একটু সাবধান থাকতেই হবে। অবশ্য টান দিলে অসুবিধা কি, আপনার আল্লাহর রহমতে 1000 কোটি টাকা সম্পদ, এখান থেকে যদি 2-1 লাখ টাকা চুরি করে অসুবিধা নাই। আর জামাই বাবাজি চুরি করলে অসুবিধা কি, এক ঘর থেকে চুরি করে আরেক ঘরে নিব, আমাকেই তো সবটাই না। কি যে বলেন আঙ্কেল, ও এরকম না। না নিলেই ভালো। মুরব্বীকে কথা কইলাম আর কি, অভাবে স্বভাব নষ্ট। কোন বেটা মুরব্বী যে কইছে। আম্মা আর একটা কথা কই, আপনার আব্বাই আমারে খুব মায়া করছে, সব সময় সাথে সাথে রাখছে। উনি চলে যাওয়ার পর আমি আমার জান দিয়া ওনার সম্পদ রক্ষা করছি, এক চুল ক্ষতি হইতে দেই নাই। এখন তো আপনার স্বামী আইছে, জামাই বাবা যাইছে, আপনার সব চাইতে আপনজন। আপনি যদি মনে করেন ওনারে সব দায়িত্ব দিয়া আমারে বিদায় করবেন, কোনো অসুবিধা নাই। আমারে খালি একটা টোকা দিবেন, আমি ঘাড় ধাক্কা মনে করে চলে যাব। না না আঙ্কেল, আপনিও আমার আপনজন, আপনি কোথাও যাবেন না। আপনি বাবার সাথে যেভাবে ছিলেন আমার সাথে ওইভাবেই থাকবেন। খুব খুশি হলাম আম্মাজান, খুব খুশি হলাম। আপনি বসেন, ওদেরকে চা দিতে বলি। আম্মাজান আমি কিন্তু চিনি খাই না। মরার ডায়াবেটিসে ধরছে, দুনিয়ার মজার খাওয়ান বন্ধ, ছাগলের মতো লতা ফাতা খায় থাউন লাগে। রানী ভাই, তুমি এটা কোনো কাজ করেছো? জি ঠিক বুঝলাম না, আপনি যেটা অর্ডার করেছেন আমি তো সেটাই ফলো করেছি। তুমি আমার অর্ডার ফলো করতে গেছো, আর আমি এদিকে পায়চারি করতে করতে তোমার জন্য ফলো করতেছি। দেখুন, আপনার কথা মতো এই যে মাটির শানকি, নিমের ডাল, ট্রাউজার সবই তো এনেছি। মুডা গলায় কথা বললেই খুব ব্যক্তিত্ব হচ্ছে না। করিছো কাজ, কিন্তু করিছো তো গাদার মতো। মানে পরে বোঝাচ্ছি। তুমি কোনটা আগে কিনেছো বলো তুমি? ফার্স্টে ট্রাউজার, তারপরে মাটির শানকি, আর বাসায় আসার পথে যে নিমের ডালটা ভেঙে বাসায় আসলাম। পুরো কাজটাই তুমি গাদার মতো উল্টো করেছো। আগে নিমের ডালটা ভাঙা উচিত ছিল। আপনি কি বলছেন? আমি কি নিমের ডালটা নিয়ে সারা বাজার ঘুরে বেড়াবো? আবারও মুডা গলায় গাদার মতো কথা করছো। তুমি নিমের ডাল নিয়ে বাজারে যাবে কিসের জন্য? ডালটা ভাঙিয়ে আমারে দিয়ে যেতে, আমি দাঁতন করতে থাকতাম। তারপরে তুমি শানকি আর পাজামা নিয়ে আসতে, আমি শান্তিতে ভাত খেয়ে পাজামা পরে বসে থাকতাম। কি আনন্দ! সরি, এমন আর হবে না। হবে না? ঠিক আছে, এটা প্রথমবার আমি সাইডে দিলাম, আমি কিন্তু মাফ করে দিলাম। কিন্তু আবার যদি এরকম হয় তাহলে কিন্তু আমি তোমাকে একদম ধরি, আমি তারা মনে করি নাই। ও মনে পড়েছে, ধরি একদম চাপকে পিঠের চামড়া তুলে নেবো আমি। জি? ও মা, জি কি? সিনেমাতে এরমই হয়, মালিক চাকর বাকরের পিঠের ছাল তুলে নেয় না চাবুক মেরে। আমি ভালো মালিক, আমি সেরকম করতে চাচ্ছি না, কিন্তু ভাই নিয়ম মাইনে চলা লাগবে, নাহলে আমার চাবুক না মারিয়ে কিন্তু কোনো উপায় থাকবে না। ভাই মন খারাপ করতেছো কিসের জন্য? তুমি ফল্ট করলে তোমার ধরাই দেবো না আমি, নাহলে তুমি মানুষ হবা কিরাম করে? সাথে তোমার আমি কি বলেছি, সারা জীবন তুমি এই বাড়িতে থাকবা, আমার সাল পাল হবে, তাদের কোলে কাকে করে বড় করবা, তারা তোমার মামা ডাকবে, বুড়ো হবা, মরে যাবা। হ্যাঁ, ও আচ্ছা, ভালো কথা। তোমাকে তো আমি চাকর ভাই, রনি ভাই বলতেছি, তা আমাকে তুমি কি বললে ডাকবা ঠিক করেছো কিছু? কি বলবো স্যার? হ্যাঁ সেটাই না, তোমার একটু সার দিয়ে দেই। আমার সাল পাল যেহেতু তোমার মামা ডাকতি, তাহলে তুমি ইচ্ছে করলে আমার দুলাভাই ডাকতে পারো, কিন্তু ঘরের মধ্যে বুঝেছো? মনে করো ঘরের তো তোমার নেমে বাইরে গেলাম, ধরো বাজারেই যাচ্ছি, ঘরের তো বাইরে হয়েছি, সঙ্গে সঙ্গে সার বলবা। আর যদি না বলো তাহলে কিন্তু একদম চাপকে ওই যে সাল টাল সব তুলে নেব। ভাই কিছু করার নেই, নিয়ম এটা। করবা করে লাই দিয়ে মাথায় তুলে কোনো লাভ নেই, ও শাসন করতেই হবে। তুমি কি চাকর বাকর রাখিস, কোনো সেন্স নেই। অবশ্য আমি তার একটা ধমক দিয়েছি। তুমি গাছ নিয়ে এসছো কেন? আরে বোকা, তুমি গাছ পাইলে কোনে? এটা তো নিমের ডাল,
আর এটা আনতে দেরি করেছে বলেই তো তারা ধমক দিয়েছি। সে অবশ্য বলেছে আর এরম করবে না। বুঝলাম, এই ডালটাই বা নিয়ে আসছো কেন? ওই যে দাঁত মাজবো তাই। তুহিন, তুমি এইটা দিয়ে দাঁত মাজবে? হুম। ঘরে তো পেস্ট আছে। ও না, তুমি ওই ঘুমাইছিলে তো ভোরবেলা, আমি ওইটা বাথরুমে গেছি, গিয়ে ওই আঙ্গুলে পেস্ট নিয়ে দাঁতে ডলা দিছি। পুরে বাবারে বাবা, কি যে ঝাল, গাল মাল জ্বলে গেছে আমার। তাই বলে এটা দিয়ে? আরে কি করছো তুমি, নিম তো স্বাস্থ্যকর, এটা মহা ওষুধ। শোনো, একবার আমার খুব পাঁচটা হয়েছিল, ওরে বাবারে কি যন্ত্রণা। পরে ওই যে নিমের পাতা বাইটে লাগাইছি আর নিম পাতা সিদ্ধ করে সেই পানি দিয়ে গোসল করেছি, ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এটা দিয়ে দাঁত মাজলে মাজো, বাথরুমের ভেতর, বাইরে না। কি করছো তুমি, আমার তো ঘুরে ঘুরে দাঁত মাজার অভ্যাস। গ্রামে থাকতে কি করতাম জানো, ভোরবেলা ঘুমাতে উঠে নিম গাছের তো একটা ডাল পাড়ে দাঁত মাজতে মাজতে নদীর ঘাটে চলে যেতাম, কুলি টুলি করে মুখ টুক ধুয়ে আবার বাড়ি ফিরে আসতাম। তুহিন, তুমি ঘর থেকে বের হতে পারবে না, রাস্তা তো দূরের কথা। কিসের জন্যই বলো তো, ঢাকা শহরে কি নিম গাছ অশ্লীল নাকি? তুহিন, তোমাকে একটা কথা বলেছি, প্লিজ শোনো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি বাথরুমে বসেই মাজবো। আর তোমার তো রাতেই আমি বলেছি, তুমি যা বলবা সব আমি মাইনে নিতে বাধ্য থাকিব। ওইটা কি? ভাত খাবো তাই। এইটাতে কেন? না, ওই সিনেমাটির প্লেটে ভাত খালি পরে ভাত খাওয়া হয়, কিন্তু মনে হয় ভাত খাওয়া হয়নি, তাহলে ভাতগুলো লস না। তুহিন, তুমি তাই বলে মাটির প্লেটে ভাত খাবে? আমার বাসায় তো নানান ধরনের গেস্ট আসে, তারা যদি দেখে তুমি মাটির প্লেটে ভাত খাচ্ছ, তাহলে তখন কি বলবে বলো? ও ও, তাহলে আমরা একটা কাজ করতে পারি, মনে করো গেস্ট আসার আগে আগে তুমি আমরা ভাত বাড়িয়ে দিলে, আমি ভাত নিয়ে বেডরুমে ঢুকে পড়লাম। তারপরেও তোমাকে মাটির প্লেটে খেতে হবে, তাই তো? ও, আমি নিজের ড্রয়িং রুমেই বসাতাম ম্যাডাম, কিন্তু এমন কিছু কথা বলতেছে আমি মাথা ঠিক নিতে পারছি না। জব্বর হয়ে তো লাভ নাই, ওই মেরে বউ বানায় এক বাড়িতে হান্দায় দিছি। এখন যদি তোমার মেরে আবার নেই, তাহলে তারেও বউ সাজায় ওই বাড়িতে হান্দায় দিতেইব। আমার প্রজেক্টে দুই বউয়ের খেলা নাই। ওরে আল্লাহ রে, আমার কি হবে রে? আমার স্বামী আমাকে পাগল করছে। ও ভাই, কেডা কোনে আছেন? ও ভাই, ভাই কেডা কোনে আছেন? ভাই আমাকে একটু বিষ এনে দেন ভাই, আমি কেমন মরে যে আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। ধৈর্য হারা হলে চলবে না, ধৈর্যটা ধরতে হবে। আমি তো আছি। আমার কিন্তু এখানে থাকতে হবে, আদারওয়াইজ আমি কিচ্ছু করতে পারবো না।